সেতুর দরকার আছে, মেট্রোর দরকার আছে, কিন্তু প্রান্তিক মানুষের জীবনটা, সেতু দিয়ে যে গাড়ি যায় আর যে কর্পোরেট চাকরি করে সেও তো দিন শেষে ভাত খান, রুটি খান, প্রোডাক্টটা কোথা থেকে আসবে, কার পকেটে কতটা কি টাকা গেছে সেটা কি কারো অজানা? আমরা তো সবই সংবাদ মাধ্যমে দেখেছি। সড়ক উন্নয়ন অবশ্যই দরকার, সেখানেও কি হয় নাকি কিছু দুর্নীতি হয়নি, টাকা হয়নি, কাটমানি হয়নি? বাংলাদেশের মানুষের কাছে কান পাতলেই শোনা যায়। কৃষি কাজটাকে অবহেলা করা হচ্ছে। কৃষিকে বাদ দিয়ে কি বাংলাদেশ কোনোদিন ভাবা যায়, যেত, সম্ভব ছিল? এটা কি শেখ হাসিনার একটা মানে বাস্তবোচিত সিদ্ধান্তের পরিপন্থী, বা উনি ভাবেননি? কি মনে হয়, উনি ভাবতে চাননি, না অন্য কোনো, ওনাকে যারা ভাবিয়েছেন তারা অন্যরকম ভাবে ওনাকে বিপদে নিয়ে গিয়েছে? সবার আগে বাংলাদেশ গড়তে গেলে বাংলাদেশের সার্বিক মানুষের, প্রান্তিক মানুষের, দরিদ্র মানুষকে সচ্ছল হতে হবে, যেটা আমাদের দেশে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ভেবেছিলেন। গ্রামে কিছু করতে হবে, গ্রামকে শহরে উপনীত করতে গেলে সেই গ্রামে গিয়ে কিছু আধুনিকতার ছোঁয়া দিতে হবে। সেই আধুনিকতার ছোঁয়ায় সেখানকার মানুষ শিক্ষিত হবে, সচ্ছল হবে, তাদের খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। 15 বছরে দেশের বাইরে থেকে দেশটাকে জেনেছে, বুঝেছে কোন কাজটা আটকে আছে। উনি তো পদ্মা সেতু তৈরির সমালোচনা করেননি, সড়ক উন্নয়নের সমালোচনা করেননি, যেটাতে পিছিয়ে রয়েছে সেটাতে হাত দিয়েছে। আমাদের সরকারও, কেন্দ্রীয় বা রাজ্য, তারা এটা থেকে এইটা পরখ করা উচিত যে 20,000 কিলোমিটার যদি বাংলাদেশ খাল খনন করতে পারে তাহলে আমরা কেন পারবো? আমরাও তো বন্যার হাত থেকে রক্ষা পাই না। 1977 সাল জিয়াউর রহমানের হাত ধরে নতুন এক পথ চলা শুরু করেছিল বা প্রকল্প শুরু করেছিল বাংলাদেশ, খাল খনন প্রকল্প। নদীমাতৃক বাংলাদেশে খাল খননের মাধ্যমে জল ধরে রাখা, যা সেচ কার্য, কৃষি কার্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করতে পারবে। এই ছিল ওনার চিন্তা ভাবনা। পরবর্তীকালে পদ্মার জল অনেক দূর গড়িয়েছে, বাংলাদেশের অনেক সেতু হয়েছে, সড়ক পরিবহন উন্নত বা অনুন্নত যাই বলুন কিছু একটা হয়েছে, মেট্রো পরিষেবা হয়েছে, কিন্তু সেচ খননের এই প্রকল্প বা এই উদ্যোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বিগত 14 বছর 15 বছরে অনেক কিছু হলেও এই বিষয়টার দিকে আওয়ামী সরকারের নজর প্রায় ছিল না। তারেক রহমানের হাত ধরে নতুন সরকার ক্ষমতায় আসার পর গতকাল সোমবার থেকে এই নতুন ভাবে এই উদ্যোগকে আবার ফিরিয়ে আনা হয়েছে। বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন এটাই নাকি নতুন বাংলাদেশের, স্বনির্ভর বাংলাদেশের এক অন্যতম উদ্যোগ, অন্যতম পথ চলা। সেচ খনন এবং বাংলাদেশ সেচ ব্যবস্থার মাধ্যমে, খাল ব্যবস্থার মাধ্যমে, খাল খননের মাধ্যমে নতুন ভাবে কি করে বাংলাদেশের মানুষকে, দরিদ্র মানুষকে, সাধারণ মানুষকে আবার যেন মূল স্রোতে ফিরিয়ে আনার, স্বনির্ভর করে তোলার এক উদ্যোগ বাংলাদেশে নজরে পড়ছে। এটাই বোধহয় নতুন সরকারের, নতুন প্রধানমন্ত্রীর সেই আমার কিছু আইডিয়া আছে বা আমার কিছু চিন্তা ভাবনা আছে তার একটা রূপায়ণ মাত্র। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরা। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, গত কয়েক বছরে, 14-15 বছরে বাংলাদেশের বারবার দাবি করা হয়ে থাকে, আওয়ামী লীগের হাত ধরে দাবি করা হয়ে থাকে, দেশের অনেক উন্নয়ন হয়েছে, যার অন্যতম নজির মেট্রো পরিষেবা। কিন্তু এই মেট্রো পরিষেবা, নদীর ওপর দিয়ে পদ্মা সেতু, এই সব উন্নয়নের মধ্যেও কোথাও একটা অন্ধকার লুকিয়ে আছে। বারবার বলা হয়, অভিযোগ ওঠে, বিপুল টাকা নয়ছয় হয়েছে, বিপুল দুর্নীতি হয়েছে এবং সাধারণ দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে। এই যে জিয়াউর রহমানের হাত ধরে যে খাল খনন প্রকল্প ছিল বাংলাদেশের, যেটা এতদিন বন্ধ হয়ে গেছে, উঠে গিয়েছিল, এই উদ্যোগকে ফিরিয়ে এনেছেন তারেক রহমান। কিভাবে দেখছেন, কি এরা কি বলবেন এই বিষয়টা? দেখো, বাংলাদেশের প্রথম পরিচয়, বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। বাংলাদেশ হচ্ছে সোনার ফসলের একটি দেশ। নদীর ওপর দিয়ে সেতু গড়া অবশ্যই ভালো, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের প্রান্তিক মানুষ কত, তাদের জীবন জীবিকা কিভাবে তারা ধারণ করে। আধুনিকতার ছোঁয়া অবশ্যই জরুরি, কিন্তু সেই আধুনিকতার ছোঁয়া জরুরি, সেই আধুনিকতার পরশ প্রান্তিক মানুষেরও পাওয়া উচিত, শহুরে মানুষ তো পাচ্ছে, কিন্তু জীবন জীবিকা কিভাবে তারা ধারণ করছে। অবশ্যই অনেক শতাংশে বেশি কৃষিজীবী বাংলাদেশ, শস্যের বাংলাদেশ। তো সেটাকে বহমানতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে 77 সালে যে ভাবনা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, সেই ভাবনা তার সময়কালে কিছুটা বাস্তবতার রূপ পেলেও পরবর্তীতে থমকে যায়। সেটা 2025-এর ডিসেম্বরে উনি বলেছিলেন 300 ফিটে এসে যে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশ সবার আগে। বাংলাদেশ সবার আগে মানে কি? শহর ভিত্তিক জীবনের সবার আগে? নট দ্যাট, সব মানুষকে নিয়ে বাংলাদেশ। তা সব মানুষকে নিয়ে বাংলাদেশ যদি বলি, তাহলে তো দেশে তো প্রান্তিক মানুষের সংখ্যা বেশি, কৃষিকাজে যুক্ত এমন মানুষের সংখ্যা বেশি, কৃষিকাজ করে জীবন জীবিকাকে ধারণ করে যারা, সেই পরিসংখ্যান
বেশি, তাহলে তাদের জন্য মূল ধারার যে বিষয়টা সেটা বাস্তবায়ন না করলে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশের অগ্রগতি কিভাবে হবে? সেই কাজটাই বাংলাদেশের, আমি বলবো, আইকন নতুন বাংলাদেশ সর্বাঙ্গীন ভাবে সবান্ধব, প্রান্তিক থেকে শহুরে জীবন সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার। কৃষিকাজকে কেউ অস্বীকার করতে পারে না। সেই কৃষিকাজকে বাঁচিয়ে রাখার, উন্নতর করার, কৃষিকাজের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জল। সেই জলটাকে ধরে রাখার যদি উপায় খাল খনন। আমি এই প্রসঙ্গে বলি, 2011-তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর তুমি জানো যে মেদিনীপুরে খাল বলে একটা বলা হয়, হাওড়াতে 26 কিলোমিটার একটা খাল খনন করা হয়েছে। সেখানে আমি নিজে গেছি। সেই খালের যে মাটি দুধারে উঠেছে সেখানে পার্ক করে দেওয়া হয়েছে, বিনোদন হচ্ছে, আর সেই জল যাচ্ছে চাষের কাজে। ভালো, হাওড়ায় তুমি জানো যে হাওড়া জেলাটাই বেশিরভাগটাই কৃষিকাজের উপরে নির্ভরশীল। তারা অনেক এই মুহূর্তে ভালো আছে। তো সেই জিনিসটা যখন তারেক রহমান সাহেব করছেন, এটা আপামর বাংলাদেশের সব মানুষের জন্য হয়তো উপকৃত আমরাও হব। বাংলাদেশের কৃষিজাত দ্রব্য যদি আমরা পাই, আমদানি করতে পারি, তাকে সেখানে কোনো একটা বিষয় যদি ফসল বেশি মাত্রায় ফলে, কেন বাংলাদেশ থেকে আমরা ইলিশ মাছ পাই, আমদানি করি আমরা, তো স্বাভাবিকভাবেই নতুন বাংলাদেশ গড়ার যে প্রয়াস, তার যে বাস্তবায়ন প্রেক্ষাপট গতকাল আমরা দেখলাম। অবশ্যই এই সরকার বাংলাদেশের প্রান্তিক মানুষের জন্য, কৃষিকাজকে উন্নত করার জন্য যে ভূমিকা কালকে তারা পালন করেছেন, রেখেছেন, এতে প্রান্তিক মানুষের আর্থিক উন্নয়ন হবে। তারা শ্রম করে শ্রমের বিনিময়ে পয়সা পাবে, জল ধারণ করতে পারবে, 12 মাস চাষের কাজে লাগাতে পারবে, বন্যা থেকে অনেক জায়গায় তারা রক্ষা পাবে। অত্যন্ত সুকৌশল, মানে একটা খুব ভালো চিন্তার কাজ। শুধু চিন্তা দিয়ে তো হবে না, তার বাস্তবায়ন একটা অবশ্যই একটা বড় পদক্ষেপ, বাংলাদেশের সার্বিক বাংলাদেশের জন্য একটা বড় পদক্ষেপ বলে আমার মনে হয়। দেখুন, আপনি যেটা বলছিলেন বড় পদক্ষেপ, কালকে তারেক রহমান খাল খননের সময় একটা জিনিস বারবার বলেছেন যে 20 কোটির বাংলাদেশে 20 কোটির মানুষ যেখানে থাকেন, সেই মানুষের খাদ্য সুরক্ষা, খাদ্য সুনিশ্চিত করার বিষয়টা সবার আগে গুরুত্ব দিতে হবে। রপ্তানি তো আছেই, আমদানি তো আছেই, বিদেশে থেকে, অন্য দেশের থেকে বিভিন্ন আনাজপত্র নিয়ে আসার প্রক্রিয়া তো আছেই, কিন্তু দেশকে স্বনির্ভর হতে হবে। একদমই তাই। গত যে সরকার ছিল, গত সে আওয়ামী লীগের সরকার ছিল, তারা অনেক কিছুই বিদেশের উপরে নির্ভরশীলতা, যেটা বাংলাদেশের মানুষের অভিযোগ বারবার ধরে, বিদেশের উপর নির্ভরশীলতা। সেই সরকার কি এই বিষয়টার দিকে নজর দেয়নি বলে আপনার মনে হয়? যে দেশকে স্বনির্ভর করার বিষয়টির দিকে নজর দেয়নি বলে আপনার মনে হয়? মনে তো হয়। এখানে তো কাটমানিরও গল্প আছে, মনে তো হয়। একটা জিনিস বাইরে থেকে কিনবো, এটা কাটমানি গোটা দুনিয়ায় ছেয়ে গেছে। তার সুফল বা কুফল বাংলাদেশের মানুষ পেয়েছে বলেই তো 2024-এর 5ই আগস্ট দেখেছি। যদি একটা বাড়িতে, একটা ঘরে, একটা পরিবারে তাদের খাদ্য নিরাপত্তাটা যদি সুনিশ্চিত থাকে, খাদ্যটা যদি আমি নিজেই বানাতে পারি, তাহলে আমার বাইরে থেকে কিনতে হবে না। আমি শ্রম করে যদি জিনিসটা করতে পারি, তো নিজের মাটিতে যদি আমি এটা চাষ করতে পারি, তাহলে আমাকে আমদানি করতে হবে না। আমদানি যখন করতে হবে না, আমার দেশে অর্থভান্ডার ঠিক থাকবে, খাদ্য মজুদ থাকবে, আমার যেটা প্রয়োজন তার চেয়ে যখন বেশি যাবে সেটা আমি বাইরে রপ্তানি করতে পারবো। কিন্তু আমদানি করার গল্পটা হলেই কি হয়? আমদানি করার গল্পটা হলেই তুমি তো জানোই যে সরকারি পর্যায়ে কি হয়, টেন্ডার ডাকা হয়, দাম ফেলা হয়, দাম ধরা হয়, ভেতরে কাটমানি থাকে। এইসব তো হয়েছে, হয়নি যে তা না। নাহলে একজন প্রধানমন্ত্রীর বাড়িতে একজন মেড সার্ভেন্টের 12 কোটি টাকা 14 কোটি টাকা হয় কি করে? তো এটা তো বাংলাদেশ দেখেছে, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু বাংলাদেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা, মজুত করা, নিজের মাটিকে ব্যবহার করা, ফলানোর জন্য যে প্রক্রিয়া, তার বাস্তবায়ন যদি কেউ করে দেখাতে পারে, সেটা তারেক রহমান সাহেব করলেন। তার পিতৃদেবের প্রকল্পের আবার নতুন করে নতুন বাংলাদেশের সূচনা করলো। 15 বছরে কি হয়নি আর হয়েছে সেটা বাংলাদেশের মানুষ খুব পরখ করে দেখেছে। সেতুর দরকার আছে, মেট্রোর দরকার আছে, কিন্তু প্রান্তিক মানুষের জীবনটা, সেতু দিয়ে যে গাড়ি যায় আর যে কর্পোরেট চাকরি করে, সেও তো দিন শেষে ভাত খান, রুটি খান, প্রোডাক্টটা কোথা থেকে আসবে? সেটা তো ফলানো যায়, বাংলাদেশের মাটি তো ফলানো যায়। সেই ফলানোটা যদি আরো ভালোভাবে যায়, সেই ফলানোটা তো ফলাতে গিয়ে যদি আমি বন্যার থেকে রক্ষা পাই, পরিবেশ বজায় থাকে, যারা খালটা খনন করবে, কিছু প্রান্তিক মানুষের, কৃষিজীবীরাও অনেক সময় অন্যান্য কাজে যুক্ত হন, তাদের একটা আর্থিক, তাদের হাতে কাঁচা পয়সা, গরিবের হাতে দুটো পয়সা তুলে দিতে হবে।
আমাদের যেমন ভারতে 100 দিনের কাজ, নিশ্চয়ই সেখানেও এই ধরনের কাজের প্রকল্প আছে, বা এই কাজ করে মানুষ দুটো রোজগার পাবে। যদি এটা সরকারি প্রকল্পের কাজ হয়, তা সরকার এমন একটা কাজ করবে যেটাতে মানুষ সরাসরি উপকৃত হবে, পরোক্ষভাবে উপকৃত হবে, বন্যা থেকে বাঁচবে, পরিবেশ রক্ষা হবে, খাদ্য মজুত থাকবে, স্বনির্ভর হবে, এরপরে রপ্তানি করবে। তাহলে সেই কাজের যে মূল জায়গাটা খাল খনন, আর কেন করেনি, কি কারণে করেনি, আমরাই বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি। এই যে সেতু হয়েছে, অবশ্যই হয়েছে। সেতু হওয়াতে কার পকেটে কতটা কি টাকা গেছে সেটা কি কারো অজানা? আমরা তো সবই সংবাদ মাধ্যমে দেখেছি। সড়ক উন্নয়ন অবশ্যই দরকার, সেখানেও কি হয়, হয় নাকি কিছু দুর্নীতি হয়নি, টাকা হয়নি, কাটমানি হয়নি? বাংলাদেশের মানুষের কাছে কান পাতলেই শোনা যায়। বাংলাদেশের বড় বড় দৈনিক সংবাদপত্রগুলো একটু পুরনো পৃষ্ঠাগুলো উল্টালেই বোঝা যাবে কি হয়েছে কি আর হয়নি। আর কি হয়েছে কি হয়নি বাংলাদেশের মানুষ তো সেটা দেখালো, গোটা বিশ্বকে তো দেখালো। এখন বাংলাদেশ নতুন দিকে এগোচ্ছে, এরকম প্রতিদিনই। একটা গত সোমবার দেখিয়েছে, তাকে আবার আগামী সোমবার হয়তো তারেক রহমান সাহেব আর একটা নতুন কিছু দেখাবে। বাংলাদেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে, তিনিও বাংলাদেশের মানুষকে তার সরকারের তরফ থেকে একদম সত্যিকারের বাংলাদেশ গড়ার যে ম্যান্ডেট, উনিও সেটা রক্ষা করবে ওনাদের কার্যকারিতার মধ্য দিয়ে, এটা আমি বিশ্বাস করি। সব থেকে বড় কথা, প্রমাশিস, প্রায় 520টার বেশি নদী, হাজার হাজার খাল প্রায় মানে বন্ধ হয়ে গিয়ে মানে মুছে যাচ্ছিল বাংলাদেশ থেকে, জল নষ্ট হয়ে যাচ্ছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের যে উদ্যোগ বা যে পরিকল্পনা ইশতেহারেও বারবার বলা হয়েছে, এর মাধ্যমেই সম্ভবত এই যে প্রায় হারিয়ে যাওয়া নদীগুলো, মানে নদী কেন্দ্রিক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক ভারত, এই যে নদীর জলের উপর নির্ভরশীলতা, জল মানে কৃষিকাজের উপর নির্ভরশীলতা, এইটা বোধহয় ফিরিয়ে আনা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তার কারণ হয়তো বাস চলেছে কিন্তু সড়ক পরিবহন ভালো হয়। আমরা যারা বাংলাদেশে গিয়েছি, ঢাকায় গিয়েছি, রাজশাহী গিয়েছি, তারা দেখেছি কতটা সড়ক পরিবহন গত 14-15 বছর উন্নত হয়েছে। একই রকম ভাবে বিভিন্ন ফ্লাইওভার, সেতু, ওভারব্রিজ তৈরি হয়েছে, তার মধ্যেও দুর্নীতি হয়েছে, বিপুল দুর্নীতি, বিপুল টাকা নয় ছয়। অবশ্যই কৃষি কাজটাকে অবহেলা করা হয়েছে। কৃষিকে বাদ দিয়ে কি বাংলাদেশ কোনোদিন ভাবা যায়, যেত, সম্ভব ছিল? এটা কি শেখ হাসিনার একটা মানে বাস্তবচিত সিদ্ধান্তের পরিপন্থী, বা উনি ভাবেননি? কি মনে হয়েছে, উনি ভাবতে চাননি, না অন্য কোনো, ওনাকে যারা ভাবিয়েছেন তারা অন্যরকম ভাবে ওনাকে বিপদে নিয়ে গিয়েছে? এটা যে কাজটা করলে উন্নয়নের একটা বার্তা যাবে, উন্নয়নের বার্তা যাওয়ার পাশাপাশি মানুষ দেখবে, জানবে আধুনিক বাংলাদেশ গড়ে উঠছে, আর আমাদের কামানোর জায়গাটাও তৈরি হচ্ছে। কাজ হলেই তো কামানোর জায়গাটা তৈরি হয়। কিন্তু বাংলাদেশের মানুষ যে সড়ক পথ দিয়ে যাবে, বাংলাদেশের মানুষ সিএনজি করে বা গাড়ি করে যে পদ্মা সেতু দিয়ে যাবে, সে যাওয়ার পয়সাটা তার পকেটে থাকতে হবে তো। সবার আগে বাংলাদেশ গড়তে গেলে বাংলাদেশের সার্বিক মানুষের, প্রান্তিক মানুষের, দরিদ্র মানুষকে সচ্ছল হতে হবে। এই খাল খননের মধ্য দিয়ে, ধরো খালটা খনন 20,000 কিলোমিটার তুমি বললে, এই কাজটা তো কেউ দৈহিক পরিশ্রম করে খালটা খনন করবে? কত প্রান্তিক মানুষের হাতে কত পয়সা আসবে বলতো? খালটা খনন হলে তখন তার একটা উপকারিতা, কারণ খনন করতে গিয়েও তো প্রান্তিক মানুষের হাতে, শ্রমজীবী মানুষের হাতে দুটো পয়সা আসছে। তুমি সচ্ছল বাংলাদেশ দেখবে না আধুনিক বাংলাদেশ দেখবে? আধুনিকতায় মূল্য বাংলাদেশ, মানুষের হাতে পয়সা নেই, তাতে কি হবে? তাহলে তখন তখন কি এরকম সংজ্ঞাটা হবে? গরিব আধুনিক বাংলাদেশ, এটা কেউ মান্যতা দেবে? দেবে না তো। সচ্ছল বাংলাদেশ করতে হবে, যাদের হাতে পয়সা আছে তারা থাকুক, কিন্তু বেশি সংখ্যক মানুষ তো দরিদ্র শ্রেণীর। সবাই কি ঢাকা কেন্দ্রিক? তা তো নয়। গ্রামীণ সভ্যতার উন্নয়নের কথা ভাবতে হবে, যেটা আমাদের দেশে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ভেবেছিলেন। গ্রামে কিছু করতে হবে, গ্রামকে শহরে উপনীত করতে গেলে সেই গ্রামে গিয়ে কিছু আধুনিকতার ছোঁয়া দিতে হবে। সেই আধুনিকতার ছোঁয়ায় সেখানকার মানুষ শিক্ষিত হবে, সচ্ছল হবে, তাদের খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। খাল তো আর শহর দিয়ে যাবে না, কিছু কিছু জায়গা দিয়ে অবশ্য যাবে, যে নিয়ে যাওয়ার দরকার। গ্রামীণ মানুষের জীবনের মান উন্নয়ন না করলে কোনো দেশ কোনোদিন উন্নত থেকে উন্নততর জায়গায় যেতে পারে না। গ্রামীণ মানুষের জীবনের আধুনিকতার ছোঁয়া লাগাতে হলে তাদেরকে আগে সচ্ছল হওয়ার একটা বাস্তব চিন্তা ভাবনা করতে হবে। সেই সচ্ছলতার একটা অন্যতম উদাহরণ এই খাল খনন কর্মসূচি। খননের সময়ও অর্থ রোজগার, খাল খনন হয়ে গেলেও কৃষিকাজে উন্নতি, ফলন বেশি, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত, স্বনির্ভর, চাষির হাতে পয়সা। এই জন্যই তিনি হয়তো বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। 15 বছরে দেশের বাইরে থেকে দেশটাকে জেনেছে, বুঝেছে কোন কাজটা আটকে আছে। উনি
উনি তো পদ্মা সেতু তৈরির সমালোচনা করেননি, সড়ক উন্নয়নের সমালোচনা করেননি, যেটাতে পিছিয়ে রয়েছে সেটাতে হাত দিয়েছে। গ্রামের মানুষ এখানটাই শহরে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ বলো। আমাদের মনে রাখতে হবে যে কৃষি আমাদের ভিত্তি। এই শব্দটা বোধহয় যেমন ভারতের ক্ষেত্রে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনই বোধহয় বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষি বাংলাদেশের একদম ভিত্তি। এই কৃষি কাজটাকে ধ্বংস করা হয়েছিল বোধহয় সম্ভবত। একদমই তাই, একদমই তাই। এই যে আজকে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে দেখো না, উন্নয়ন হয়েছে, দুর্নীতিও হয়েছে। পয়সা খাওয়ার মানে কোনো প্রজেক্ট করতে গেলে সেখানে আর্থিক ইনভলভমেন্ট থাকবে। সেই আর্থিক ইনভলভমেন্টে এই কাজটা যারা বাস্তবায়ন করে তারা যদি দুর্নীতিপরায়ণ হয়, তখনই কাটমানি, দালালি, দুর্নীতি বিষয়গুলো উঠে আসে। কৃষিকাজের লোকের থেকে, একটা চাষির থেকে সে কত টাকা কাটমানি খাবে? 100 কোটি টাকার একটা প্রজেক্ট হলে অনেক কাটমানি খাওয়ার জায়গা, এটা বাস্তব। এটা আমাদের দেশেও হয়। তা যেখানে তুমি মুনাফা ভাববে, ধান্দা ভাববে, তুমি সেদিকে নজর দেবে। তার তাবেদার যারা ছিল তারা সেদিকটাতে বেশি উৎসাহিত করতে পেরেছে এবং তাদের লোকেরাই সেই সুবিধাগুলো নিয়েছে। সেই তাদের লোকেদেরই বেশি অংশ, সেই তাদের লোকেরই বেশি অংশ যারা ছাপ আওয়ামী লীগ, কামানোর আওয়ামী লীগের যারা বিশ্বাস করতো, তারা এখন দেশের বাইরে। একদমই পরমশেষ, মানে যে বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশের যে অঙ্গীকার বা যে ইস্তেহার, যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিলেন, সেটাই বোধহয় পথ চলা শুরু করেছে আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। বাংলাদেশের মাটি ছুঁয়ে উনি বলেছিলেন তো সবার আগে বাংলাদেশ। তো একটা জিনিস তো বুঝতে হবে হৃদয় দিয়ে, কেউ যদি মাটি ছুঁয়ে কোনো কিছুকে পরখ করে কোনো কথা বলে, তো সে মাটিকে নিয়েই তো সে প্রথম সেই কাজটা করবে। সেই মাটি তুলে মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা করছে, সেই মাটি তুলে প্রান্তিক মানুষকে সচ্ছল করার চেষ্টা করছে, সেই মাটি তুলে বাংলাদেশকে বন্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। প্রান্তিক মানুষকে সচ্ছল করার একটা অন্যতম বাস্তবিক প্রয়াস এই খাল খনন। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এটা থেকে আমরাও শিখব আশা করি। আমাদের রাজ্যেও সামনে বিধানসভা নির্বাচন, আমাদের রাজ্যেও বন্যা হয়, বর্ধমান, হাওড়া, হুগলি সবসময় বন্যায় প্লাবিত হয়। আমরাও এইটা থেকে, আমাদের সরকারও, কেন্দ্রীয় বা রাজ্য, তারা এটা থেকে এইটা পরখ করা উচিত যে 20,000 কিলোমিটার যদি বাংলাদেশ খাল খনন করতে পারে, তাহলে আমরা কেন পারবো? আমরাও তো বন্যার হাত থেকে রক্ষা পাই না। আমরাও তো, পশ্চিমবঙ্গও তো বা ভারতও তো কৃষিজীবী ভারত, কৃষিভিত্তিক ভারত। এই ভাবনাকে যদি আমাদের এখানেও বাস্তবে রূপায়ণ করা যায়, হয়েছে কিছুটা, সেটাকে যদি আরো বেশি আজকের এই আধুনিক ভারতবর্ষে বা আধুনিক পৃথিবীর বুকে দাঁড়িয়ে খাল খননকে যদি আবার বাস্তবায়ন রূপ দেওয়া যায়, তাহলে প্রান্তিক মানুষের যেমন পয়সা আসবে, সব দিক থেকে বন্যা থেকে রক্ষা পাবো, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হবে, স্বনির্ভর হবে। গ্রামীণ জীবনে, বাংলাদেশের গ্রামীণ জীবনের মানুষদের যেমন স্বনির্ভর হওয়া প্রয়োজন, আমাদের রাজ্যের বা আমাদের দেশেরও গ্রামীণ ভিত্তিক যারা কৃষিকাজের উপর নির্ভরশীল প্রান্তিক মানুষ, তারাও সচ্ছল হতে পারবে এই কাজের মধ্য দিয়ে। এবং এর উপকারিতা অনেক রকম আছে। খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত, কৃষির উন্নয়ন, বন্যার হাত থেকে রক্ষা, পরিবেশ রক্ষা, সবকিছু। এটা আমাদেরও ধারণ করা উচিত। যারা আমাদের দেশ পরিচালনা করেন, রাজ্য পরিচালনা করেন, যারা সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বে আছে, তারাও এটাকে বাস্তবায়ন করলে আমার মনে হয় ভালো হবে। একদমই, অনেক ধন্যবাদ পরমাশিস। এই খাল খনন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তার বোধহয় একটা পদক্ষেপ এই খাল খননের মাধ্যমে সেই 1977 সালে যে পথ চলা, যে পরিকল্পনার কথা দেখা গিয়েছিল, সেটা বোধহয় আবার 2026 সালে দেখা যাচ্ছে। কোন দিকে এগোবে তারেক রহমানের হাত দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিরকম হবে, প্রতি মুহূর্তে আমরা নজর রাখছি এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণের মাধ্যমে চেষ্টা করছি আমাদের মতো করে তথ্য তুলে ধরার এবং সঠিক বিশ্লেষণের একটা দিশা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকের আলোচনার সঙ্গে আপনারা যারা সহমত বা বিরুদ্ধ মত থাকেন, যদি হন, সবটাই লিখে জানান, আপনাদের মতামত জানান এবং আরো জানান আরো কোন কোন বিষয়ে নিয়ে, কোন কোন পরিস্থিতি নিয়ে আমরা আমাদের মতন করে আলোচনা করতে পারি। আমাদের পথ দেখাবেন আপনারাই। আপনাদের মতবাদী, আপনাদের মন্তব্যে আমাদের নতুন নতুন বিষয়কে সামনে আনার উৎসাহ যোগান। আজ তাহলে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।